আজ আমরা সমতল বা প্লেন পড়ব, ঠিক আছে। তার মানে আমাদের আজকের আলোচ্যের বিষয় সমতল বা প্লেন। তো অবশ্যই এটা আমাদের 3 ডাইমেনশনের সমতল বা প্লেনের বিষয়ে আলোচনা হবে। সমতলটা আমাদের কাছে খুব পরিচিত একটা বিষয়, মানে আমাদের পরিচিত খুব একটা, মানে সবাই মোটামুটি আমরা কম বেশি এই নামটা শুনে থাকি বা শুনে অভ্যস্ত। ধরে নিই এটা এ, এটা ও ওয়াই, এটা ও জেড, ঠিক আছে। এখানে একটা সমতল আছে, ঠিক আছে। এটাকে আমরা যদি সমতল ধরি, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা সমতল কাকে বলবো, এটা আমাদের একটা জানা দরকার। এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, ঠিক আছে। কি বলছে যে কোন তলে, আচ্ছা এটাকে আমরা সমতল না বলে সরাসরি তল বলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কারণ আমরা যেহেতু সমতলে যাব, যে কোন তলে যদি দুটি বিন্দু নেওয়া হয়, তাহলে আমরা ধরে নিই এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তাহলে কোন তলে যদি দুটি বিন্দু নেওয়া হয় এবং সেই বিন্দু দুটির সংযোজক সরলরেখা যদি সম্পূর্ণরূপে ওই তলে অবস্থান করে, তখন আমরা বলবো ওই তল আসলে সমতল। কারণ তল সমতলও হতে পারে, বক্রতলও হতে পারে। তাহলে সমতল তখন কাকে বলছি, যে দুটি কোনো তলে অবস্থিত দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি সম্পূর্ণরূপে ওই তলে অবস্থান করে, তখন তাদেরকে আমরা বলবো সমতল। যেমন ধর এখানে আমরা একটা বিন্দু নিলাম সি, এবার এটাকে যোগ করলাম, ঠিক আছে। তাহলে এখানে এ এবং সি, এ হচ্ছে দেখ এই যে আমার রাউন্ড যে তল যেটা দেখাচ্ছি, একটা আয়তকার ক্ষেত্র, এই তলের বাইরে কিন্তু সিটা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এসিটা যোগ করি, দেখা যাবে এরা একই তলে অবস্থান করবে না। তাহলে এক্ষেত্রে আমরা এই এই এ এবং সি দ্বারা যে সংযোজক রেখাংশ, তারা সমতলে রয়েছে বা তারা সমতল, এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। এইবার আমরা সমতলের সংজ্ঞা তো দেখলাম, এবার আমরা সমতলের সমীকরণ কি হবে সেদিকে যাই, ঠিক আছে। সমতলের সমীকরণ বা ইকুয়েশন অফ প্লেন, ঠিক আছে। ইকুয়েশন অফ প্লেন, আমরা যদি এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনের এই দুটোকে কনসিডার করি, ঠিক আছে, এবং এ বি সি ডি এরা যদি ধ্রুবক হয়, ঠিক আছে, তাহলে এ বি সি হচ্ছে ধ্রুবক, আর এক্স ওয়াই জেড হচ্ছে অক্ষগত 3টে ডাইমেনশনের দিক, ঠিক আছে। তাহলে আমরা ধরি ax plus by plus cz plus d equals to 0, ইহা একটি সমতলের সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা দেখাবো যে এটা যদি 0 হয়, অর্থাৎ ax plus by plus cz plus d equals to যদি 0 হয়, তাহলে এটা একটা সমতলের সমীকরণ হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখ ধরি কি করলাম, দেখ তাহলে এই এক নঙ্গে 0, আমরা সংজ্ঞায় কি বললাম, যে কোনো দুটো বিন্দু নিলাম, তাই তো। তাহলে আমরা ধরি একই তলে অবস্থিত এ অফ x1 y1 z1 এবং বি অফ x2 y2 z2 দুটি বিন্দু অবস্থিত, তাই তো। দেখ এটা এ x1 y1 z1 বি x2 y2 z2, তাই তো।
এরা দুটো বিন্দু, যদি এরা ওই দুটো বিন্দু হয় এবং এরা যদি একই তলে অবস্থিত হয়, তাহলে সেই সমতলে অবস্থিত যে সমীকরণ অর্থাৎ 1 নং সমীকরণ, তাহলে কি হবে, এই এ এবং বি বিন্দু দ্বারা স্যাটিসফাই করবে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, সেটা দ্বারা এই 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 সমীকরণ স্যাটিসফাই করবে। আবার বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2, সেটা দ্বারাও ওর সমীকরণ সমাধান স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি লিখতে পারি যে a x1 y1 z1 এবং b x2 y2 z2, ঠিক আছে, বিন্দু দ্বয় একই তলে অবস্থিত বলে উহা দ্বারা বা উহারা, ঠিক আছে, উহা দ্বারা 1 নং সমীকরণ সিদ্ধ হবে, স্যাটিসফাই করবে। তাহলে আমরা 1 নং থেকে কি লিখতে পারি, দেখ, a x1 প্লাস b y1 প্লাস c z1 প্লাস d ইকুয়ালস টু 0, 2 নম্বর, a x2 b y2 c z2 d ইকুয়ালস টু 0, 3 নম্বর। দেখ ভালো করে কি করা হলো, ওরা যেহেতু একই সমতলে অবস্থিত, তাহলে ওই সমতলের যে আমরা সমীকরণটা নিয়েছি সেই সমীকরণটা অবশ্যই এই বিন্দু দুটি দ্বারা কি করবে, স্যাটিসফাই করবে, তাই তো? যদি স্যাটিসফাই করে তাহলে আমরা এইভাবে দুটো ইকুয়েশন পেতে পারি, ঠিক আছে। এইবার দেখ, এই আমরা কি নিয়েছি না, এ বি সরলরেখা নিয়েছি। এই এ বি সরলরেখার মধ্যে একটা বিন্দু মনে কর ডি নিলাম, তাহলে এ বি এর ওপর একটি বিন্দু ডি নেওয়া হলো, ঠিক আছে। লক্ষ্য কর, এটা যদি এ বির মধ্যে হয়, ডি যদি এ বির মধ্যে অবস্থিত হয়, তাহলে ডি কি করেছে, এ বি কে অন্তর্বিভক্ত করেছে, ঠিক আছে। তাহলে ধরি ডি এ বি কে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে বা করে। তার মানে এই অংশটা m, এই অংশটা n। এই কনসেপ্টটা কিন্তু আমরা 2 ডাইমেনশনেও করেছি, মনে করে দেখ 11-এ। তাহলে m:n অনুপাতে যদি এটা ভাগ করে, তাহলে দেখ ডি বিন্দুর স্থানাঙ্কটা কি দাঁড়াবে। আমরা ওখানে কিন্তু 2 ডাইমেনশনে কিন্তু সেই স্থানাঙ্ক পেয়েছিলাম। m:n অনুপাতে যদি ভাগ করে তাহলে কি করে পাবো সেটা আমরা ওখানে দেখেছিলাম, তাই তো। m:n অনুপাতে ভাগ করলে, এবার এখানে উপরে, তাহলে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক হবে ইকুয়ালস টু কত হবে, দেখ, বা ডি বিন্দুর স্থানাঙ্ক m x x1 প্লাস n x2 বা x2 প্লাস x1, তাই তো। তার মানে হচ্ছে m x2 প্লাস n x1 বাই m প্লাস n। দেখ তো মনে পড়ছে কিনা, m x2, তাই তো, m x2 এটা x এর পার্ট, y এর পার্ট হচ্ছে m y2 n y1 বাই m প্লাস n, z এর পার্ট m z2 n z1 বাই m প্লাস n, তাই তো। এইটা 2 ডাইমেনশনে এই পার্টটা x আর y এর পার্টটা ছিল, 3 ডাইমেনশনে শুধু z এসছে, কিন্তু মূল বিষয় যেটা সেটা কিন্তু একই, অর্থাৎ সেম কনসেপ্টে কিন্তু লেখা হয়েছে।
এইবার দেখ, এইবার এইবার ছবিটা লক্ষ্য কর, যে ছবিটা ছিল এ, এটা ডি, এটা বি। তাহলে আমাদের এ এবং বি এর স্থানাঙ্ক দিয়ে যদি ওই 1 নং সমীকরণ স্যাটিসফাই করে, তাহলে তার উপরে আমরা ডি নিয়েছি, তাহলে ডি এর স্থানাঙ্ক নিয়ে দিয়েও কি হবে, 1 নং সমীকরণ স্যাটিসফাই করবে, বলা যায় তো। ডি এর সমীকরণ দিয়েও 1 নং সমীকরণ স্যাটিসফাই করবে। যদি তাই হয় তাহলে আমরা বলবো অতএব 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই বাম পক্ষ LHS, 1 নং এর বাম পক্ষ AX প্লাস BY প্লাস CZ প্লাস D, তাই তো। তার মানে AX1 1 নং এর বাম পক্ষ, তাই তো। A into M x2 n x1 by M plus n, B into M y2 n y1 by M plus n, C into M z2 n z1 by M plus n plus D। দেখ, 1 নং এর বাম পক্ষ যদি হয় তাহলে ডি এর স্থানাঙ্ক দ্বারা এইভাবে স্যাটিসফাই করে, আর করবেই, কারণ এ বি কে অন্তর্বিভক্ত করেছে ডি, তাই না। তার মানে অবশ্যই এক্ষেত্রে ওটা আসছে। তাহলে এইবার সমান, জাস্ট এম এন লসাগু আছে, লসাগু করে দেয় এম এন। তাহলে এ ইন্টু এম অফ এক্স টু প্লাস এন অফ এক্স ওয়ান প্লাস বি ইন্টু এম অফ এক্স ওয়াই টু এন অফ ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু এম অফ জেড টু এম অফ জেড ওয়ান প্লাস ডি ইন্টু এম প্লাস এন, সবটার নিচে বাই হচ্ছে এম প্লাস এন। দেখ তো, জাস্ট লসাগু করেছি, আর কিচ্ছু করিনি। এইবার এইখান থেকে এখানে যেটা তুই পেয়েছিস, এই এর লবটাকে কি কর, এই যে 2 আর 3 এই ফর্মে প্রকাশ কর, কারণ 2 এর বাম পক্ষ 0, 3 এর বাম পক্ষ 0, সেইখানে যদি আমরা ওই রূপে প্রকাশ করতে পারি তাহলে সেগুলোকে আমরা 0 পুট করতে পারবো, তাই তো। দেখ ভালো করে, তাহলে ইকুয়ালস টু 1 বাই m প্লাস n। হ্যাঁ, এখান থেকে m কমন নে, m কমন নিলে আসছে দেখ a x2 প্লাস b y2 প্লাস c z2, এটা 2, হ্যাঁ, c z2 প্লাস d প্লাস n কমন নিলে আসছে a x1 b y1 c z1 প্লাস ইন্টু d, তাই তো। হ্যাঁ, ইকুয়ালস টু 1 বাই m প্লাস n, m ইন্টু 0 প্লাস n ইন্টু 0, ঠিক আছে। 2 ও 3 নং এর সাহায্যে দিস ইকুয়ালস টু 0। তাহলে অতএব ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0, তাই না, ইকুয়ালস টু 0। অতএব ax প্লাস by প্লাস cz প্লাস d, আমরা যেটা ধরেছিলাম যে এটা একটা প্লেনের সমীকরণ, তাহলে অবশ্যই এটা একটা প্লেনের সমীকরণ হবে। এইভাবে যে কোনো প্লেনের সমীকরণ পাওয়া যায়। এবার প্লেনের সমীকরণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, ঠিক আছে। তা বিভিন্ন রকমগুলো কিরকম আছে দেখ। 2 নম্বর,
একটি নির্দিষ্ট বিন্দুগামী সমতলের সমীকরণ। আচ্ছা, আমাদের কাছে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, তাহলে এটা ইউনিভার্সালি কি আছে? প্লেনের সমীকরণ আছে। এবার একটা নির্দিষ্ট বিন্দু যদি আমরা বিন্দুগামী যদি কোনো সরলরেখা চাই, সেক্ষেত্রে কি হবে? ওই 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 প্লেনের সমীকরণটাই সেই বিন্দু দ্বারা কি হবে? স্যাটিসফাই করবে, তাই না? তাহলে ধরি এক্স অন ওয়াই অন জেড অন বিন্দু দ্বারা 1 নং সমীকরণ সিদ্ধ হবে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে অতএব a ইন্টু এক্স মাইনাস এক্স অন, বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই অন, সি ইন্টু জেড মাইনাস জেড অন প্লাস ডি ইকুয়াল টু 0। তার মানে সেক্ষেত্রে সমীকরণটা হবে এইরকম, কারণ এক্স এক্স এর জায়গায় কি হচ্ছে? এক্স অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স অন, তাহলে এক্স মাইনাস এক্স অন। সেক্ষেত্রে সমীকরণের ফর্মটা হবে জাস্ট ওখানে ওকে স্যাটিসফাই করিয়ে দিলেই হবে। তিনটি বিন্দুগামী সমতলের সমীকরণ। কি বললাম? তিনটি বিন্দু। আচ্ছা, আমরা ধরে নিই পি অফ এক্স অন ওয়াই অন জেড অন, কিউ অফ এক্স টু ওয়াই টু জেড টু, আর আর অফ এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি। এইরকম তিনটে বিন্দু আছে। এই তিনটে বিন্দুগামী কোনো সমীকরণটা কেমন হবে? এই পার্টটাকে মানে এই ধরনের সমীকরণকে আমরা খেয়াল করে দেখ, ডিটারমিনেন্ট যখন করেছিলাম তখন ডিটারমিনেন্টে এই ধরনের একটা সমীকরণের অপশন ছিল, সেটাই এখানে ব্যবহার করবো। অর্থাৎ সেক্ষেত্রে ওই তিনটা বিন্দু দ্বারা স্যাটিসফাইড ডিটারমিনেন্টটাই হচ্ছে কি? ওই তিনটি বিন্দু দ্বারা বিন্দুগামী সমীকরণের প্লেনের সমীকরণ হবে। অর্থাৎ সেক্ষেত্রে সেই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 হবে। ডিটারমিনেন্টের কথাটা একটু মনে কর যে সেটা কি ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে ছিল যদি এক্স অন বিন্দু দ্বারা হয়, মানে ধর পি বিন্দু দিয়ে স্যাটিসফাই করে, তাহলে এক্স মাইনাস এক্স অন, ওয়াই মাইনাস ওয়াই অন, জেড মাইনাস জেড অন ইকুয়াল টু 0। দেখ, পি বিন্দু দিয়ে স্যাটিসফাই হলো। এবার যদি আমরা দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই অন, x2 minus x1, y2 minus y1, z2 minus z1, তাই তো? z2 minus z1। 3 নম্বর আসবে কি না, x3 minus x1, y3 minus y1, z3 minus z1, তাই তো? এই যে ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টটা যদি 0 হয় তাহলে তা এই পি কিউ আর এই বিন্দুগামী সমীকরণ বলা হবে। একদম ডিটারমিনেন্টের কথাটা একটু মনে কর, দেখ আর বোর্ডের দিকে লক্ষ্য কর, একদম হুবহু একই আছে। 4 নম্বর, ছেদিতাংশ আকার সমীকরণ। আচ্ছা, আমরা 2 ডাইমেনশনে ছেদিতাংশ আকারের কথা মনে আছে আমাদের? মনে করে দেখ, 2 ডাইমেনশনে এরকম একটা ছিল না? কি ছিল? x বাই a y বাই b ইকুয়াল টু 1, অর্থাৎ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a হচ্ছে x অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, b হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। এখানে আরেকটা কি আসবে? z আসবে, তাহলে z এর সঙ্গে c আসবে। তার মানে একই রকম হবে যে x অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে a, y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য b, z অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে c। যদি এটা হয় তাহলে সমীকরণ হবে কি না, x বাই a, y বাই b, z বাই c ইকুয়াল টু 1। দেখ,
এটা এই এই অংশটুকু 2 ডাইমেনশনে ছিল, সেম ওয়েতে এটা আর একটা অক্ষ আসছে, কি আছে শুধু জেড আসছে, তাহলে জেড অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্যটা আমরা ধরেছি স্মল সি, তাহলে সেই অনুযায়ী সেই সমীকরণটা আসবে এটা। নেক্সট রয়েছে আমাদের অভিলম্ব আকার সমীকরণ। এটাও আমরা 2 ডাইমেনশনে যা করেছি একদম সেম কনসেপ্টে এটাও হবে। 2 ডাইমেনশনে মনে করে দেখ lx প্লাস my ইকুয়ালস টু p ছিল, lx প্লাস my ইকুয়ালস টু p ছিল, তাহলে এখানে কি হবে lx প্লাস my প্লাস nz ইকুয়ালস টু p। পিটা কি ছিল, ছেদিতাংশ থেকে মূল বিন্দুর দূরত্ব, তাই না? এখানেও তাই আছে, মূল বিন্দু থেকে সমতলের উপর অক্ষের দূরত্ব, আর আর এল এম এন হচ্ছে ডিরেকশন কোসাইন, তাহলে এটা আসবে মূল বিন্দু থেকে সমতলের দূরত্ব হচ্ছে পি, আর এল এম এন হচ্ছে ডিরেকশন কোসাইন। এরপরে হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুগামী ও একটি নির্দিষ্ট ভেক্টরের উপর লম্ব সমতলের ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণ হচ্ছে r ডট n ইকুয়ালস টু একটি নির্দিষ্ট বিন্দুগামী ও একটি নির্দিষ্ট ভেক্টরের উপর লম্ব সমতলের ভেক্টর সমীকরণ r ইন্টু n ইকুয়ালস টু a ইন্টু r। নেক্সট আর একটা আছে, এটা করলে আমাদের অঙ্ক যা করতে যা যা লাগবে হয়ে যাবে। এ বিন্দুগামী ও বি ও সি এর সমান্তরাল। এ বিন্দুগামী ও বি এ বিন্দুগামী এবং বি ও সি এর সমান্তরাল, ঠিক আছে, সরল রেখার ভেক্টর সমীকরণ, ঠিক আছে, সমান্তরাল, ঠিক আছে, ভেক্টর সমীকরণ r ইকুয়ালস টু ভেক্টর সমীকরণ r ইকুয়ালস টু a lambda b প্লাস মিউ সি, ঠিক আছে, a lambda b প্লাস মিউ সি। ভালো করে দেখ, ভেক্টর সমীকরণ r ইকুয়ালস টু, হ্যাঁ, এর আগে আমরা ভেক্টর সমীকরণ কি করেছিলাম দেখ, এইটা করেছিলাম, সেই ফর্মেরই তিনটে এখানে এ বি সি এর রেসপেক্টে এটা আসছে। একে স্কেলার গুণ ও নন প্যারামেট্রিক আকার ভেক্টর সমীকরণ বলা হয়। এই কটা যে কটা বলা হলো, এই কটা মোটামুটি করলেই আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করা যাবে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবি, করা বলতে জাস্ট এগুলো মনে রাখা, এগুলোর ডিরেকশন তোর পরীক্ষায় আসবে না, তোকে অঙ্ক করতে হবে, এগুলো সব প্রবলেম বেসিক অঙ্ক, প্রবলেম বেস অঙ্ক, সেক্ষেত্রে প্রবলেমগুলো করতে হবে। এবার চল দেখা যাক কি ধরনের অঙ্ক আছে। প্রথম অঙ্কটাই যদি আমরা দেখি, দেখ বলছে 4x প্লাস 3y
মাইনাস 6z ইকুয়ালস মাইনাস 12 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সমতলের সমীকরণটিকে সমতলের সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করো। ছেদিতাংশ আকারে প্রকাশ করো আছে, এবং সমতলটি অক্ষত্রয় থেকে যে দৈর্ঘ্য ছিন্ন করে তা লেখো। এবং সমতলটি অক্ষত্রয়কে যে দৈর্ঘ্যে ছেদ করে তা লেখো। একটা প্লেনের সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে বলছে, এবং ছেদিতাংশ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষে কতটা দূরত্ব ছেদ করছে সেই মানটা বের করতে বলছে। আচ্ছা, আমরা ছেদিতাংশ আকারের ক্ষেত্রে কি দেখেছিলাম? এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি ইকুয়ালস টু 1। তার মানে আসলে সমীকরণটা এই ফর্মে হবে, তাই তো? তাহলে আমরা যদি দেখি সমাধান কত, 4x প্লাস 3y মাইনাস 6z মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে 4x প্লাস 3y মাইনাস 6z ইকুয়ালস টু 12। তাহলে এই সমীকরণটাকে এই ফর্মে প্রকাশ করতে হবে। এবার 12 দিয়ে ভাগ করে দেই, তাহলে x বাই 3 প্লাস y বাই 4 প্লাস z বাই মাইনাস 2 ইকুয়ালস টু 1 আছে। তাহলে ইহাই সমতলটির ছেদিতাংশ আকার। দেখ ভালো করে, এর সঙ্গে এর মিল আছে। জাস্ট আমরা কনস্ট্যান্ট ভাগ, অর্থাৎ ডি এর পার্টটা দিয়ে ভাগ করেছি, ভাগ করলে ছেদিতাংশ। এটাই চেয়েছে, ছেদিতাংশ আকারে প্রকাশ করো। তাহলে ইহাই সমতলটির ছেদিতাংশ আকার। তাহলে এবার কি বলছে? এই যে অক্ষত্রয়কে যে দৈর্ঘ্য ছেদ করে, ঠিক আছে, সমতলটি এক্স অক্ষকে 3 একক, ঠিক আছে, ওয়াই অক্ষকে 4 একক এবং জেড অক্ষকে মাইনাস 2 একক দৈর্ঘ্যে ছেদ করে। তার মানে এইভাবে ছেদিতাংশ আকারে প্রকাশ করে, তার এই যে এটা হচ্ছে 3 একক, তার মানে এটা এ এক্স অক্ষের থেকে ছেদিতাংশ, এটা বি 4 ওয়াই অক্ষের ছেদিতাংশ, আর মাইনাস 2 জেড অক্ষের ছেদিতাংশ। ঠিক আছে, এইভাবে যে কোনো প্লেনের অঙ্ককে তার এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গিয়ে রেজাল্ট বের করতে হয়। ঠিক আছে, আজ এই বন্ধু থাকছে।